আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইতিহাস হাজার বছরের ইতিহাস। এটা একটা ভিডিওতে বা একটা বইতে একবারে সংরক্ষণ করা বা বিবরণ দেওয়া সম্ভব না। আমি চেষ্টা করব ভিডিওগুলো খণ্ড খণ্ড আকারে সবার সামনে উপস্থাপন করার। তবে আজকে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গত ফ্যাসিস্ট সরকার 16 বছরের তারা খুব পরিকল্পিতভাবে বাংলাদেশের একটা বিশাল অনুভূতি স্থান মুক্তিযুদ্ধের ইতিহাস পরিকল্পিতভাবে মুছে ফেলেছে। তারা অবমূল্যায়ন করেছে সেই মুক্তিযোদ্ধাদের, যাদের রক্তের বিনিময়ে, যাদের চেষ্টার ফসল এই স্বাধীন বাংলা ছিল। আমি আগেও বলেছি যে বাংলার ইতিহাস হাজারো বছরের, তবে এর মধ্যে গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমল থেকে মুক্তি পাওয়া স্বাধীন মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলার ইতিহাস। এই স্বাধীন বাংলাকে স্বাধীন করার জন্য শুধু একজন ব্যক্তির অবদান ছিল না, ছিল অনেক ব্যক্তির, বিভিন্ন অঙ্গনের, বিভিন্ন মতাদর্শের, বিভিন্ন স্তরের জনগণের একত্র হয়ে যে সংগ্রামে লিপ্ত হয়েছিল বাঙালিরা, যে মুক্তির জন্য যুদ্ধে জড়িত হয়েছিল বাঙালিরা, সেই মুক্তিযুদ্ধের ফসল হচ্ছে আমাদের স্বাধীনতা 1971 সালের। কিন্তু সেই পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকে 1971 সাল পর্যন্ত এবং 71 সালের পরবর্তী ইতিহাসগুলোকে খুব পরিকল্পিতভাবে গত সরকার বিলুপ্ত করেছে এবং একজন মানুষকে চেষ্টা করেছে এমনভাবে হাইলাইট করার এবং এমনভাবে মানুষের কাছে, জনগণের কাছে তুলে ধরার যেন তিনি হচ্ছেন একমাত্র ব্যক্তি যার কারণে স্বাধীন বাংলাদেশ স্বাধীন হতে পেরেছে। এই ভয়ঙ্কর কাজটার কারণে যা হয়েছে, আমরা আমাদের সেই সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে, সেই সকল মানুষদেরকে মূল্যায়ন করতে পারিনি যারা আমাদের এই স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিল। স্বাধীনতা সংগ্রাম নিয়ে খুব দ্রুত ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসবো, যে পাকিস্তান পিরিয়ড থেকে শুরু করে 1971 সাল পর্যন্ত, মানে 47 থেকে শুরু করে 71 সাল পর্যন্ত আসলে কী কী ঘটেছিল পর্যায়ক্রমে, এবং কাদের কাদের অবদান সে সময়ে খুব গুরুত্বপূর্ণ ছিল। আজ একটু দেখি যে শেখ মুজিবুর রহমান, যাকে আওয়ামী লীগ দাবি করে যে স্বাধীন বাংলার রূপকার, যিনি না থাকলে হয়তো বাংলা স্বাধীন হতেন না এমন দাবি করে, তার জীবনটা আসলে কেমন ছিল। আজকের মানুষকে, জনগণ, বাংলার ছাত্র সমাজ, সাধারণ জনগণ বুঝতে পারছে যে 75 সালে 15ই আগস্টের পরে কেন বাংলাদেশের মিষ্টির দোকানগুলো খালি হয়ে গেছিল, কেন মানুষ স্বাধীনতার একটা ফিল পেয়েছিল সেই সময়। এটা নিঃসন্দেহে সর্বজন স্বীকৃত যে শেখ মুজিবুর রহমান একজন ভালো নেতা ছিলেন, কিন্তু তিনি কখনো ভালো একজন শাসক হয়ে উঠতে পারেননি। স্বাধীনতা সংগ্রাম নিয়ে তার যেই ভূমিকা, সেটাও অনেক ক্ষেত্রে বিতর্কিত। তিনি চেয়েছিলেন পাকিস্তানের কাছ থেকে একটা স্বায়ত্তশাসন। তার অনেক লেখায় উঠে এসেছে সেটা, যে তিনি কখনোই পাকিস্তান থেকে হয়তো পূর্ণাঙ্গরূপে স্বাধীনতা চাননি। এই বিষয়ে অথেন্টিক বইগুলো হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, বাংলাদেশের রক্তের ঋণ এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, যেটা সংকলন করা হয়েছে। রেফারেন্স স্বরূপ আরও কিছু বই আছে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের মেয়ে লেখা আমার পিতা এবং নেতা, তাজউদ্দিন আহমেদ বইয়ে। উনিশশো 71 সালে যে মুক্তিযুদ্ধ হয়, সেই মুক্তিযুদ্ধে অবদান রাখা ব্যক্তির সংখ্যা অনেক, যাদের অবদান বাঙালিরা সবসময় কৃতজ্ঞতার সাথে স্মরণ করে এসেছিল। একটা সময় এসে তাদের সবাইকে মুছে ফেলা হলো। শুধু মুছে ফেলা হলো না, তাদেরকে প্রশ্নবিদ্ধ করা হলো, যেটা জাতি হিসেবে আমাদের করণীয় ছিল না।
অনেক বীর মুক্তিযোদ্ধা যারা বীরোত্তম ছিলেন তাদেরকে রাজাকার পর্যন্ত বলা হয়েছে। মেজর জিয়াউর রহমান, যিনি সেক্টর কমান্ডার ছিলেন প্রথমে এবং পরে জেড ফোর্সের প্রধান ছিলেন, যিনি স্বাধীনতার ঘোষণা দেন প্রথমে নিজে থেকে এবং পরে শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে, যেহেতু তিনি একজন রাজনৈতিক ব্যক্তি ছিলেন না, কিন্তু তিনি মুক্তিযুদ্ধে সর্ব জায়গায় তার পুরো কন্ট্রিবিউশনটা দিয়েছিলেন। তাকেও প্রশ্নবিদ্ধ করা হয়। জাতি হিসেবে এটা আমাদের কাছে খুবই লজ্জাজনক যে আমাদের যে স্বাধীনতা সংগ্রাম সেটাতে যারা অংশগ্রহণ করেছেন, যারা কন্ট্রিবিউশন করেছেন, তাদেরকে আমরা সেভাবে স্মরণ করতে পারিনি। আওয়ামী লীগ সরকার তার নিজের যেই দলটা ছিল সেই দলের নেতাদেরকেও সেই সম্মানটা জায়গাটুকু দিতে পারেননি। তারা দিতে পারেননি তাজউদ্দিন আহমেদ সহ 4 নেতাকে তাদের প্রাপ্য সম্মান। তারা দিতে পারেননি তৎকালীন সময়ে রাজনৈতিক নেতাদেরকে তাদের প্রাপ্য সম্মান। প্রশ্ন হচ্ছে কেন দিতে পারেননি? কারণ তারা কখনোই চাননি প্রকৃত ইতিহাসটা বাঙালি এবং জনগণের সামনে চলে আসুক। আপনারা জানলে অবাক হবেন অনেকেই, কারণ অনেকে আমার ধারণা যে মুক্তিযুদ্ধের সম্পর্কে প্রকৃত ইতিহাসটা তাদের সামনে কখনো তুলে ধরা হয়নি, যে কারণে তারা সেই সম্পর্কে জানেন না। আমাদের মুক্তিযুদ্ধের সময় যে 11টা সেক্টরকে ভাগ করে মুক্তিযুদ্ধ হয়েছিল, অনেকে 11টা সেক্টর কমান্ডারদের নাম জানেন না। তাদের মধ্যে একজন কমান্ডার ছিলেন এম.এ. জলিল। তিনি একটা বই লিখেছিলেন, অরক্ষিত স্বাধীনতাই হচ্ছে পরাধীনতা। তার বইটা খুবই জনপ্রিয় ছিল, কারণ তিনি সেই বইতে তুলে ধরেছিলেন পাকিস্তান থেকে মুক্ত হওয়ার পর কীভাবে অন্য কোনো একটা দেশের আগ্রাসনের মুখে আমরা পড়ে যাই, যে কারণে তাকেও প্রশ্নবিদ্ধ করে তার যোগ্য সম্মান দেওয়া হয়নি। সরকারে যেই থাকুক না কেন, তার দায়িত্ব ছিল পূর্ণাঙ্গ ইতিহাসটাকে তুলে ধরা। আশা করি পরবর্তী সরকার তার বাংলাদেশের ইতিহাসগুলোকে সংরক্ষণ করবেন এবং অথেন্টিকভাবে সেই ইতিহাসগুলোকে তুলে ধরবেন জনসাধারণের সামনে। আজকে আমি চেষ্টা করব আমার ভিডিওতে প্রতিটা ইতিহাস সময় অনুযায়ী তুলে ধরার। আজকে একটু জাস্ট এতটুকু বলবো যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সেই শেখদার এনকাউন্টার থেকে শুরু করে বঙ্গবন্ধুর সময়, শেখ মুজিবুর রহমানের সময় থেকে শুরু করে আজকের এই স্বাধীনতার যে করলো আমাদের জেনজি নতুন প্রজন্ম, সেই আবু সাইদ, মুগ্ধর মতো শহীদরা কেন এতদিন পর্যন্ত যুদ্ধ করেও বাংলাকে স্বাধীন করতে পারেনি, বা এতদিন পর্যন্ত কেন আমরা স্বাধীনতার সুফল ভোগ করতে পারিনি। আমরা আশা করি বর্তমান সরকার যারা আসছেন এবং যারা ফিউচার আসবেন, তারা সেই বিষয়গুলো থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে সেভাবে গড়ে তুলবেন। শেখ মুজিবুর রহমান ছিলেন একজন ভালো নেতা। তিনি ভালো কথা বলতে পারতেন এবং জনগণের হৃদয়ে স্পর্শ করতে পারতেন, যে কারণে তৎকালীন সময় তার সিনিয়র অনেক নেতা থাকা সত্ত্বেও তিনি জনগণের কাছে অনেক বেশি গ্রহণযোগ্যতা লাভ করেন। তিনি কখনোই মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেননি, এমনকি তার পরিবারের কেউই সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেননি। তারা ছিলেন পাকিস্তান বাহিনীর নিরাপত্তায় এবং শেখ মুজিবুর রহমান ছিলেন তৎকালীন সময় পাকিস্তানের জেলে। তারপরেও তাকে মনে করা হয় যে শেখ মুজিবুর রহমান না থাকলে হয়তো বাংলা স্বাধীন হতো না। তার চেয়েও যোগ্য নেতা ছিলেন মৌলানা ভাসানী সহ অসংখ্য নেতা, এবং আওয়ামী লীগের মধ্যেই ছিলেন 4 নেতা, তাজউদ্দিন আহমেদ সহ, যিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। তিনিও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আমাদের 11টা সেক্টর কমান্ডারগণ, জিয়া রহমান সহ, খালিদ মোশাররফ, কর্নেল তাহের, বিভিন্ন ব্যক্তিবর্গ যারা তৎকালীন পাকিস্তান আর্মি থেকে চলে এসে বাংলাদেশের হাল ধরেছিলেন। তাদেরকে ইতিহাস সেভাবে স্মরণ রাখেনি, বা আওয়ামী ফ্যাসিস্ট সরকার তাদেরকে সেভাবে স্মরণ রাখতে দেয়নি। এই যেই বর্তমান ফ্যাসিস্ট সরকারের যেই শাসনামল, সেই শাসনামলকে কি শেখ মুজিবুর রহমানের সাথে তুলনা করা যায়? অবশ্যই যায়। শেখ মুজিবুর রহমান ছিলেন তার বক্তৃতা এবং তার খুব সুন্দর পটুতার জন্য জনগণের কাছে গ্রহণযোগ্য। তিনি অনেকবার প্রতিনিধিত্ব করেছেন
তিনি পাকিস্তান সরকারের ক্যাবিনেটের মন্ত্রী, এমপি পর্যায়ে তিনি ক্যাবিনেটের সদস্যও ছিলেন। তিনি কখনও চাননি, তার লেখা থেকে যতটুকু বোঝা যায়, তার বক্তৃতাগুলো থেকে যতটুকু বোঝা যায়, ইতিহাস থেকে যতটুকু জানা যায়, তিনি কখনো চাননি প্রথম দিকে যে পাকিস্তান বিভক্ত হয়ে যাক। তিনি চেয়েছিলেন একটা স্বায়ত্তশাসিত রাষ্ট্র। কিন্তু বাঙালি আপামর জনগণের চাহিদা যখন ক্ষোভে রূপ নেয় এবং যখন পাকিস্তান আর্মি সেই ক্ষোভকে দমন করার জন্য 25শে মার্চ রাতে অপারেশন সার্চ লাইট পরিচালনা করে, তখন বাঙালির ধৈর্যের বাঁধ ভেঙে যায়। জিয়া রহমান 26শে মার্চ চট্টগ্রামে কালুঘাট বেতার কেন্দ্র থেকে একটা বক্তৃতা রেকর্ড করে পাকিস্তান সেনাবাহিনীর সাথে বিদ্রোহ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ডাক দেন এবং পরবর্তী ভাষণে তিনি তার এই ঘোষণাটা শেখ মুজিবের পক্ষ থেকে পড়েন। তৎকালীন সময় শেখ মুজিবুর রহমান নিজেকে পাকিস্তান আর্মির হাতে বন্দী হতে দেন, যদিও তাজউদ্দিন আহমেদ সহ বিভিন্ন নেতারা চেয়েছিলেন তাকে সেফ জোনে নিয়ে যেয়ে মুক্তিযুদ্ধের পুরো অবস্থায় তাকে কমান্ডিং অবস্থায় রেখে তাকে প্রধান করে মুক্তিযুদ্ধ পরিচালনা করতে। কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে তিনি হয়তো চাননি পাকিস্তান সরকারের সাথে এই রকম শত্রুতার অবস্থানে যেতে, তাই তিনি পাকিস্তান আর্মির কাছে গ্রেপ্তার হওয়াটাই বেশি প্রয়োজনীয় মনে করেন। তাজউদ্দিন আহমেদ তাকে অনেকবার রিকোয়েস্ট করার পরেও তিনি কিন্তু বাংলাদেশের জন্য তিনি আত্মগোপন করেননি। যেভাবে অন্যান্য 4 নেতারা আত্মগোপন করে পরবর্তী সময়ে 17 এপ্রিল বাংলাদেশের একটা স্বাধীন সরকার প্রতিষ্ঠা করে, সেই সময় শেখ মুজিবুর রহমান স্বেচ্ছায় পাকিস্তান আর্মির হাতে বন্দী হন এবং তার পরিবারকে সুরক্ষা দেওয়ার আবেদন করেন। এবং পুরো মুক্তিযুদ্ধের সময়টাতে শেখ মুজিবুর রহমানের পরিবার ছিল পাকিস্তান আর্মির সুরক্ষায়। আর অন্যদিকে আপামর জনগণ তাদের নিজ নিজ জায়গা থেকে জনগণরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। দেশ স্বাধীন হয় 16 ডিসেম্বর 1971। তাজউদ্দিন আহমেদ দেশের প্রধানমন্ত্রী, সৈয়দ নজরুল ইসলাম সহ 4 নেতা বিভিন্ন পদে তৎকালীন সরকারের ছিলেন এবং সেই সরকারের রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেওয়া হয় শেখ মুজিবুর রহমানকে। এবং 1972 সালের 10 জানুয়ারি তিনি দেশে প্রত্যাবর্তন করেন পাকিস্তান থেকে মুক্ত হয়েই তিনি যেটা করেন সেটা হচ্ছে রাষ্ট্রপতি যেই সরকার গঠন হয় মুক্তিযুদ্ধের সময়, অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন করা হয়েছিল তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে, সেই সরকারের থেকে সরে এসে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে চান। যদিও প্রধানমন্ত্রীর চেয়ে রাষ্ট্রপতি সম্মানিত স্থানে ছিলেন, কিন্তু ক্ষমতা তো প্রধানমন্ত্রীর বেশি, তিনি প্রধানমন্ত্রীর স্থানটা দখল করে নেন। তারপর শুরু হয় তার ভয়ঙ্কর রাজনীতি, ক্ষমতা হাতের মুঠে রাখার রাজনীতি। সেই রাজনীতির বলি হন অসংখ্য ব্যক্তি, তাদের মধ্যে একজন ছিলেন সিরাজ শিকদার। ব্যক্তিগতভাবে আমি সিরাজ শিকদারের সাথে আদর্শিক জায়গা থেকে একমত নই, কিন্তু তারপরেও সেটা ছিল বিচার বহির্ভূত হত্যা, বাংলাদেশের ইতিহাসের প্রথম বিচার বহির্ভূত হত্যা। সিরাজ শিকদারের আদর্শকে সম্মান না জানাতে পেরে, তার আদর্শকে গ্রহণ করতে না পেরে স্বাধীন বাংলাদেশে প্রথম যেই বিচার বহির্ভূত হত্যা হয়, এনকাউন্টার হয়, সেটা ছিল সিরাজ শিকদারের এনকাউন্টার শেখ মুজিবুর রহমানের সময়। এবং তিনি ধীরে ধীরে তার নিজের এক নায়কতন্ত্র শাসন ব্যবস্থা কায়েম করার জন্য বাংলাদেশে একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি করেন, যে কারণে তৎকালীন সময় মুক্তিযোদ্ধাদের নিয়ে এবং পাকিস্তান আর্মি যেই অফিসাররা বাঙালি, যারা মুক্তিযুদ্ধের জন্য বাংলাদেশের জন্য নিজের দেশপ্রেমের কারণে বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তাদের নিয়ে যে বাঙালি সেনাবাহিনী গঠন হয়, নৌবাহিনী বিমানবাহিনী গঠন হয়, তার আদলে মুজিব বাহিনীর যেই সদস্যরা মুক্তিযুদ্ধে কখনো অংশ নেননি তাদেরকে দিয়ে আরেকটা বাহিনী গঠন করেন, রক্ষী বাহিনী, যেটা কাজ ছিল একমাত্র শেখ মুজিবুর রহমানের যারা বিরোধী দল তাদেরকে নির্মূল করা, সেটা হত্যা করে হোক, গ্রেপ্তার করে হোক, মামলা দিয়ে হোক, অথবা ভয় দেখিয়ে হোক। তার সময় সিরাজ শিকদার প্রথম অন রেকর্ড, সিরাজ শিকদার প্রথম এনকাউন্টারে মারা যান
এবং অসংখ্য বামপন্থী রাজনৈতিক নেতারা গ্রেপ্তার হন, জুলুমের শিকার হন অনেক আর্মি অফিসার, যারা তৎকালীন সময়ে শেখ মুজিবুর নির্দেশে দুর্নীতি দমনের উদ্দেশ্যে যখন মাঠে নামেন, তারা দেখতে পান যে দুর্নীতিতে জড়িত ছিলেন শেখ মুজিবুর রহমানের তৎকালীন সময়ের যেই মন্ত্রী এমপিগণ, তাদেরকে পান এবং তাদেরকে গ্রেপ্তার করতে যেয়ে তারা শেখ মুজিবুর রহমানের ক্ষোভের শিকার হন। এদের মধ্যে একজন ছিলেন মেজর ডালিম। ধীরে ধীরে মানুষের মনে দানা বাড়তে শুরু করে যে পাকিস্তান আমল থেকে মুক্তি লাভ করে আমরা কি আদৌ স্বাধীন হতে পেরেছি। যে কারণে বই লিখেছিলেন বাংলাদেশে একজন প্রখ্যাত সেক্টর কমান্ডার, মুক্তিযোদ্ধা বীর উত্তম। তাকেও নির্বাসিত হতে হয়, জেলে যেতে হয় এবং তিনি জেলখানায় থেকেই মৃত্যুবরণ করেন। সে সময় বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের উত্থান ঘটে, ইসলামিক মতাদর্শের উত্থান ঘটে, বামপন্থী কমিউনিজম মতাদর্শের উত্থান ঘটে, গণতান্ত্রিক মতাদর্শের উত্থান ঘটে। সাথে সাথে এইগুলোকে পুঁজি করে শেখ মুজিবুর রহমান তিনি একনায়কতন্ত্রের উত্থান ঘটান, যেটা তার নিজের দলের যারা নীতিবান রাজনৈতিক ছিলেন তাদের কাছেও সে সময় গ্রহণযোগ্যতা পায়নি। যে কারণে তাজউদ্দিন আহমেদের মতো অসংখ্য নেতা তৎকালীন সময়ে মন্ত্রিত্ব ছেড়ে স্বেচ্ছায় রাজনীতি থেকে অবসরে চলে যান, কারণ তারা পারছিলেন না তাদের জায়গা থেকে দেশের সেবা করতে। তারা শেখ মুজিবুর রহমানকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলেন যে আপনি যে পথে হাঁটছেন সেটা অনেক ভুল একটা পথ। যে সময় বাংলাদেশে দুর্ভিক্ষ হয় 1974 সালে, বাংলাদেশের একটা বিশাল জনসংখ্যার লোক না খেতে পেরে মারা যায়, ভয়ঙ্কর অবস্থা সাধারণ জনগণের, যারা দিন আনে দিন খায় সেই ধরনের মানুষেরা প্রচুর কষ্টের মধ্য দিয়ে যাচ্ছিলেন। সেই সময় শেখ মুজিবুর রহমান তার ছেলের বিয়ে দেন সোনার মুকুট পরিয়ে। খুবই স্বার্থপর একজন শাসকের কাছে ছিল সেটা। তৎকালীন সময় অনেক ইন্টারভিউ নেওয়া হয়েছিল শেখ মুজিবুর রহমানের, তিনি বলেছিলেন মাত্র 30,000 লোক মারা গেছে তার দক্ষতার কারণে। 30,000 তার কাছে মাত্র মনে হয়েছিল। অপরদিকে তার যে নেতাকর্মীরা ছিলেন তাদের চুরি, ডাকাতি এবং লুটপাটের ইতিহাস ছিল তৎকালীন সময়ের সেরা। একের পর এক রেকর্ড ব্রেক করছিলেন তারা। তৎকালীন নির্বাচনে শেখ মুজিবুর রহমানকে দেশের প্রথম ইলেকশনেই জেতার জন্য তাকে নির্বাচনে চুরির আশ্রয় নিতে হয়। যে কারণে তার যে স্বাধীনতার আগ পর্যন্ত তার যে ইমেজটা ছিল বাঙালি জনগণের কাছে, সেই ইমেজটা দারুণভাবে প্রশ্নবিদ্ধ হয় এবং তার গ্রহণযোগ্যতা তিনি নিজেই হারান। তিনি তার নিজের গ্রহণযোগ্যতা এবং মানুষের কাছে তার যে জনপ্রিয়তা তার শেষ করে দেওয়ার শেষ যে সিদ্ধান্তটা নেন সেটা হচ্ছে বাকশাল। অনেকে হয়তো বাকশাল কী ছিলেন সেটা জানেন না। বাকশাল ছিল বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ। তিনি আওয়ামী লীগকে পর্যন্ত নিবন্ধন বাতিল করে সব ধরনের রাজনৈতিক দলকে নিবন্ধন বাতিল করে দেন এবং এক দেশ এক দল এক রাষ্ট্রনেতা শাসন প্রণয়ন করেন। এই শাসন প্রণয়ন হওয়ার ডেট ছিল 1975 সালের সেপ্টেম্বরের 1 তারিখ। সেপ্টেম্বর 1 তারিখ থেকে বাকশাল অফিসিয়ালি কার্যকর হতো। এটা যদি কার্যকর হতো তাহলে শেখ মুজিবুর রহমান হতেন বাংলাদেশের একমাত্র শাসক এবং তার প্রত্যেকটা কথাই হতো আইন, এবং তার বিরুদ্ধে কথা বলা, তার সমালোচনা করাটা হতো রাষ্ট্রদ্রোহিতার সমান। যেটা তৎকালীন সময়ে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন, যারা মুক্তিযুদ্ধের কে দিক নির্দেশনা দিয়েছিলেন, যারা মুক্তিযুদ্ধের লিডার ছিলেন, তারা কখনোই মেনে নিতে পারেননি। তাজউদ্দিন আহমেদ বলেছিলেন যে আপনি বাকশাল কায়েম করে আপনাকে সম্মানের সাথে, শেখ মুজিবুর রহমানকে বলেছিলেন যে আপনাকে সম্মানের সাথে জনগণ যে ক্ষমতা থেকে নামাবে তার সবগুলো রাস্তা বন্ধ করে দিলেন। এই বাকশাল থেকে মুক্ত হওয়ার জন্য সেনাবাহিনীর কিছু কর্মকর্তা তৎকালীন তারা 15 আগস্টের এই হত্যাকাণ্ড ঘটান, যেটা হয়তো সবার কাছে গ্রহণযোগ্য না, আমার কাছেও সেভাবে গ্রহণযোগ্য বলবো না, বাট
শেখ মুজিবুর রহমান কিন্তু নিজেই তৈরি করেছিলেন সেই প্রেক্ষাপট, যে প্রেক্ষাপটে তাকে উচ্ছেদ করা আর কোনো অবশিষ্ট সাংবিধানিক বা গণতান্ত্রিক উপায় আর বাকি ছিল না, যেটা ইতিহাস থেকে তার কন্যা শেখ হাসিনা আবারও সেই একই ইতিহাসে পুনরাবৃত্তি করলেন। তফাৎটা কোথায়? তফাৎটা শেখ মুজিবুর রহমান একটা ঘোষণা দিয়ে বাকশাল কায়েম করতে চেয়েছিলেন, আর এই ঘোষণাতেই স্পষ্ট ছিল তিনি কী করতে চান, যে কারণে জনগণ বুঝতে পেরেছিলেন যে এটা যদি কায়েম হয় তাহলে জনগণের প্রত্যেকটা, বাংলাদেশের আপামর জনগণের প্রত্যেক নৈতিক অধিকার, তাদের মৌলিক অধিকার খনন হয়ে যাবে, তাদের আর কিছু বলা থাকবে না, দেশে এক না একতন্ত্র কায়েম হবে এবং দেশটা ধ্বংসের দিকে এগিয়ে যাবে। তাই সেই সময় আপামর জনগণ এই হত্যার নিন্দা পর্যন্তটুকু জানায়নি, তারা একটা হাত ছেড়ে বেঁচেছিলেন। তৎকালীন সময় যে অফিসারগণ এই হত্যাকাণ্ডটা ঘটান তাদেরকে দেশের নায়ক হিসেবে তারা গ্রহণ করেছিলেন। তারপরেও আরও বিপ্লব প্রতিপ্লব ঘটে, আরও 3টা কু হয়। নভেম্বরের 3 তারিখে একটা কু করেন মুক্তিযুদ্ধের আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি খালিদ মোশাররফ, যিনি মুক্তিযুদ্ধের সময় কে ফোর্সের প্রধান ছিলেন। খালিদ মোশাররফ মেজর জেনারেল, তিনি একটা কুয়ের মাধ্যমে ক্ষমতায় এসে দেশকে একটা স্থিতিশীল অবস্থায় আনার চেষ্টা করেন, কিন্তু তৎকালীন সময়ে খালিদ মোশাররফের ভাই এবং তার মায়ের কারণে যেটা ঘটে সেটা হচ্ছে তিনি প্রশ্নবিদ্ধ হয়ে যান। মানুষের মনে আবার ডানা বাঁধতে শুরু করে যে তিনি হয়তো শেখ মুজিবুর রহমানের সেই শাসন ব্যবস্থাকে আবার পুনরায় প্রতিষ্ঠিত করবেন। সেই ভুল বুঝাবুঝিতে 7ই নভেম্বর খালিদ মোশাররফকে হত্যা করে কিছু সৈনিক এবং একটা সিপাহী জনতা বিপ্লব হয়, যার মাধ্যমে ক্ষমতা না চেয়েও ক্ষমতায় আসতে হয় জিয়াউর রহমানকে। অনেকে হয়তো জানেন না জিয়াউর রহমান তখন ছিলেন বন্দী এবং তিনি বেঁচে থাকবেন কি না থাকবেন না সেটাও তিনি জানতেন না। তিনি একটা কোইন্সিডেন্সের কারণে ক্ষমতায় চলে আসেন। কর্নেল তাহের, যিনি ছিলেন বামপন্থী বিপ্লবী নেতা, আমার সাথে তার আদর্শিক মিল না থাকলেও আমি তাকে সম্মান করি একজন আদর্শিক নেতা হিসেবে, তিনি এই 7ই নভেম্বরের বিপ্লবটা সংগঠিত করেন। তিনি চেয়েছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক মানে বামপন্থী রাজনীতি এস্টাবলিশ করতে এবং বাংলাদেশকে সমাজতান্ত্রিক দেশ করতে। কিন্তু সমাজতন্ত্র যতগুলো দেশই এস্টাবলিশ হয়েছে সবগুলো দেশই একটা সময় ভেঙে পড়েছে, সোভিয়েত ইউনিয়নের মতো। জিয়াউর রহমান ছিলেন একজন ধার্মিক ব্যক্তি, যেহেতু সমাজতন্ত্রটা আর ইসলাম ধর্ম বা কোনো ধর্মই একসাথে চলতে পারে না, তাই জিয়াউর রহমান সেই সমাজতন্ত্রটাকে প্রশ্রয় দেননি, যে কারণে তার সাথে কর্নেল তাহেরের বিরোধ সৃষ্টি হয়, সেটা আরেকটা ইতিহাস, সেই নিয়ে অবশ্যই কথা বলবো ইনশাল্লাহ। তবে শেখ মুজিবুর রহমানের পূর্ণ ঘটনা, পূর্ণ ইতিহাস অথেন্টিক সোর্স থেকে জনগণের সামনে তুলে ধরাটা খুবই গুরুত্বপূর্ণ। তেমনি গুরুত্বপূর্ণ পাকিস্তান আমল থেকে শুরু করে মুক্তিযুদ্ধের পুরো ইতিহাসটা সংরক্ষণ করা এবং সেটা জনগণের কাছে পৌঁছে দেওয়া, যেই ইতিহাসটা শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার খুব পরিকল্পিতভাবে ধ্বংস করার চেষ্টা করেছিল, যার কারণে শেখ হাসিনা তার বাবার বাকশালটাকেই ঘোষণা না দিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল এবং অনেকাংশে সে সফল হয়েছিল। দীর্ঘ 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত, 2008 সালের ইলেকশন থেকে শুরু করে 16 বছর সে কোনো বিরোধী দলকে না দাঁড়াতে দিয়েই সে একতরফা শাসন ব্যবস্থা চালিয়ে গিয়েছেন। এটা ছিল বাকশালেরই একটা দ্বিতীয় রূপ, যেটা শেখ মুজিবুর রহমানের ইচ্ছে ছিল, তার মেয়ে সেটা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। বাট আল্লাহর তাআলার বিচার, ইনসাফের কারণে এই ছাত্র জনতার মাধ্যমে তার এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করা সম্ভব হয়েছে। এই বাংলাদেশের ইতিহাসটা প্রতিটা রাজনৈতিক দল এবং প্রতিটা শাসকের জন্য একটা এক্সাম্পল হয়ে থাকবে, যে যারাই ফিউচারে ফ্যাসিস্ট হয়ে উঠবেন, যারাই ফিউচারে নিজেদেরকে সব সময়ের জন্য চিরন্তন ক্ষমতাধর মনে করবেন, তাদের জন্য একটা শিক্ষা হয়ে থাকবে। তাই একে সংকলন করা খুব গুরুত্বপূর্ণ এবং সবার নিকট পৌঁছে দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এবং আশা করব বর্তমানে যারা আছেন এবং ফিউচারে যারা আসবেন জনগণের প্রতিনিধিত্ব করবেন, তারা জনগণের দ্বারা
নির্বাচিত হয়ে আসবেন এবং জনগণের আস্থা, জনগণের চিন্তা, জনগণের রায়কে এবং জনগণের মৌলিক চাহিদা, মৌলিক অধিকারকে সম্মান করে জনগণের পাশে থেকে রাজনীতি করবেন। তারা সেই ভুলগুলো দ্বিতীয়বার করবেন না, যা করে আমাদের ঐতিহাসিক নেতাগণ নিজেরা বিতর্কিত হয়েছেন এবং মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছেন। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। ইনশাল্লাহ খুব শীঘ্রই ইতিহাসগুলো খণ্ডাকারে নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।